জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। দর্শক শ্রোতাকে আমার সালাম এবং আমাদের সম্মানিত সহযোগকে আমার শুভেচ্ছা। বর্তমানে যে পরিস্থিতি আমরা আমরা দেখতে পেয়েছি, আপনি জানেন যে 2020 সাল এবং 2021 সালে আমরা কিন্তু দেখতে পেয়েছি যে 30 থেকে 35% কিন্তু আমরা ঊর্ধ্বমুখী আমরা দেখতে পেয়েছিলাম যে আমাদের DSACX এই যে ব্রড ইন্ডেক্সটা, এবং একই সাথে 2021 সালে আমরা কিন্তু উত্থানটা আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু আপনার 2022 সালের পরবর্তীকালীন সময় কিন্তু আমরা ক্রমবর্ধমান ভাবে প্রতি বছরে কিন্তু আমরা 10%, 8%, 9% করে আমরা 2022-23 একটি বছর ব্যতীত আমরা 2024 সালেও আমরা দেখলাম যে আপনার 7.5-8%-এর মতো আপনার মূল সূচকে লস হয়েছে, এবং 2025 সালে এখন পর্যন্ত যদিও আমরা গতকাল এবং গত 2 দিনে যদি আমরা দেখতে পাই যে উত্থান হয়েছে, যে সাময়িক উত্থান, আমরা তারপরে কিন্তু বছরে আপনার ইয়ার টু ডেট মানে ক্যালেন্ডার ডেটে আজকে প্রায় আমাদের বছরের অর্ধেক সময় পার হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা নেট লসে কিন্তু বর্তমানে কিন্তু রয়েছি। তো মূল কথা হচ্ছে যে আমার 100 টাকার শেয়ার যদি এখন আপনার 60 টাকা এসে পৌঁছায়, তারপরে যদি পরের দিন আপনার 60 টাকা থেকে 65 টাকা যায়, এখানে তো সেলিব্রেশনের আমি কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে আমি দেখতে পাচ্ছি না। আমার মূল যে আমার যে সমস্যাটা যেটা রয়েছে বাংলাদেশে আজকে পুঁজিবাজার যে কারণে সংকটের সম্মুখীন হয়েছে, এবং খালি আজ থেকে না, আপনি দেখবেন যে 2014 সালে আমাদের সূচকের যে মূল্য ছিল, আজকে 2025 সালের মধ্যম অবস্থানে আমাদের সূচক কিন্তু একই অবস্থানে কিন্তু রয়েছে। তো এমন একটি অস্বাভাবিক বাস্তবতায়, যেখানে আপনার ফাইন্যান্সিয়াল মার্কেট, যেখানে আপনার ক্যাপিটাল মার্কেটের কোনো প্রবৃদ্ধি হয় না, যেখানে কোনো উন্নতি আমরা দেখতে পাই না, সাধারণ বিনিয়োগকারী বিশেষ করে যারা আপনার খেটে খাওয়া মানুষ, যারা সঞ্চয়ের টাকা খেটে খাওয়া মানুষ, যারা পুঁজিবাজারে বিনিয়োগ করে রাখে মুনাফার লাভের জন্য, তারা কিন্তু সত্যিকার অর্থে তারা কিন্তু অনুৎসাহিত কিন্তু হয়েছে। আবার একই সাথে আপনার সুদের হার, যেহেতু ব্যাংকিং খাতে আজকে বর্তমানে সুদের হার আপনি ফিক্সড ডিপোজিটে আপনি 13 থেকে 14% আপনি সুদের হার আপনি পাচ্ছেন। তো স্বাভাবিকভাবে একটা সাবস্টিটিউট কিন্তু হয়ে যায় কিন্তু ব্যাংকিং খাতটা। তো এখান থেকে আমরা দেখেছি যে ব্যাপক টাকা কিন্তু আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে কিন্তু আপনার সরাসরি ব্যাংকিং খাতে কিন্তু চলে যেতে। আরেকটি দুর্ভাগ্য বিষয় হচ্ছে, যেখানে দেখেন বাংলাদেশের টাকা ডলারের বিপরীতে প্রায় 40-45% পতন ঘটেছে একদম সরাসরি ভাবে, এবং সেটার ফলশ্রুতিতে দেখা যায় ইন্টারন্যাশনাল যারা ইনভেস্টর যারা রয়েছে, এবং আমরাও যারা অনেকদের সাথে যারা কথা বলি বিনিয়োগকারী আকৃষ্ট করার জন্য, অনেকেই তারা একই কথা বলে থাকে যে দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা অর্থাৎ আপনার কারেন্সি স্টেবিলিটি নিশ্চিত করতে পারছে না, সেই দেশে আমরা মনে করি না যে বিনিয়োগযোগ্য একটি পরিবেশ বর্তমানে রয়েছে। তার উপরে আপনার বাংলাদেশে যে পরিমাণ আপনার ঢাকা স্টক এক্সচেঞ্জে অতীতে যে পরিমাণ ইনসাইডার ট্রেডিং হয়েছে, যে পরিমাণ মার্কেট ম্যানিপুলেশন হয়েছে, যে পরিমাণে সিন্ডিকেটের মাধ্যমে আপনার পাম্প এন্ড ডাম্প স্কিম হয়েছে, এগুলোর জন্য আসলে সত্যিকার অর্থে সাধারণ মানুষ তাদের একদম জীবিকা, তারা যেগুলো সঞ্চয় করা ছিল, যেগুলো বিনিয়োগ করেছিল পুঁজিবাজারে, সেগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে বিলীন হয়ে গিয়েছিল অতীতে। তো এখানে বিগত 15-20 বছর আমি বলবো যে কয়েকটি ঘটনা ঘটার কারণে আমাদের আসলে পুঁজিবাজারটা এখনো, যদিও আমি 1-2 দিনের কথা দেখলে তো আপনার আপনার একটা সামারি কনক্লুশন তো আসলে নিশ্চয়ই আপনি একটা ইনফারেন্স পয়েন্টে আপনি আসতে পারেন না। তো আমার মনে হয় যে বাংলাদেশে যদি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জ সত্যিকার অর্থে যদি আমরা উন্নত মানের আন্তর্জাতিক মানের পর্যায়ে যদি আমরা পৌঁছাতে চাই, আপনার অডিটিং সিস্টেম, বিশেষ করে যে বর্তমানে যে পরিমাণ ফ্রডুলেন্ট প্র্যাকটিস হয়, বিশেষ করে এমনকি বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে যে পরিমাণ আমাদের আর্নিংস রিপোর্ট থেকে শুরু করে রেভিনিউ রিপোর্ট থেকে শুরু করে ব্যালেন্স শিটে যে পরিমাণ কারসাজি করা হয়, এগুলো যদি দূর না করা যায়, আপনি ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগকারী তো দূরের কথা, বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু আপনার পুঁজিবাজার থেকে আসলে সত্যিকার অর্থে সরে দাঁড়াচ্ছে। এটা একদম বর্তমানে বাংলাদেশের বাস্তবতা। আর বর্তমানে কি কারণে বাড়ছে দেখেন, নানা কারণ থাকতে পারে। আর বাংলাদেশে অনেক এখানে পলিটিক্যালি মোটিভেটেড কিছু ইনভেস্টমেন্ট থাকে। আপনার বিগত সরকার আমলে সংশ্লিষ্ট যে ব্যবসাগুলো ছিল, সেগুলোর কিন্তু আমরা সরাসরি পতন আমরা দেখেছি অগস্টের 5 তারিখের আগ থেকেও। জুলাইয়ের আপনার 16 তারিখের আন্দোলনের পর থেকে কিন্তু আমরা দেখেছিলাম যে 2024 সালে যে আপনার আগের অতীতের সরকারের সাথে যে ব্যবসাগুলো সম্পৃক্ত ছিল, সেই ব্যবসা কিন্তু আমরা শেয়ার প্রাইস দেখছি যে সরাসরি কিন্তু পতন ঘটেছে। আবার এখন দেখলাম যে সম্ভাব্য আগামী দিনে যারা ক্ষমতাসীন দলের সাথে যারা সম্পৃক্ত থাকবে, তাদের কিন্তু আমরা শেয়ার বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মুভমেন্ট, কিছু ফ্লাকচুয়েশন কিন্তু হতে থাকছে। তো মূল কথা হচ্ছে, যদি বাংলাদেশের শেয়ার বাজারটা, বিশেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জটা আমাদের মূলত কয়েকটা শিল্প গোষ্ঠী এবং কয়েকটা শিল্প ব্যক্তির কাছে আসলে সত্যিকার অর্থে মানে জিম্মি রয়ে গিয়েছে এখন পর্যন্ত, এবং এখান থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, সত্যিকার অর্থে সাধারণ বিনিয়োগকারীকে আমরা কোনোভাবে আমরা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো না।
অবশ্যই কোনো কোনো নিশ্চয়তা নেই, এবং আমরা যদিও আমরা আশা ব্যক্ত করি এবং আমাদের আশাব্যঞ্জক যদিও থেকেও থাকে, তাহলে আসলে সত্যিকার অর্থে বাংলাদেশে এখন পর্যন্ত যে পরিমাণ গ্রোস ম্যানিপুলেশন হয়েছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জে, এবং যারাই ক্ষমতায় এসেছে আমরা দেখেছি যে মার্কেট ম্যানিপুলেশন কিন্তু আমরা একদম সরাসরি ভাবে করতে দেখেছি। এমনকি যারা নন পলিটিক্যাল ফ্যাক্টররাও কিন্তু, নন পলিটিক্যাল ব্যবসায়ীরাও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশের শেয়ার বাজারে কিন্তু সরাসরি কিন্তু হস্তক্ষেপ করতে আমরা দেখেছি। আর মূল কথাটা হচ্ছে যে আমাদের সম্মানিত সমালোচক যে কথাটা একদম একদম সঠিকভাবে বলেছে, বা যদি আমরা ট্রান্সপারেন্সি এবং অডিট ট্রান্সপারেন্সি যদি আমরা নিশ্চিত না করতে পারি, ব্যালেন্স শিটে যদি আমরা স্বচ্ছতা এসুরেন্স যদি আপনি না দিতে পারি, বিনিয়োগকারী কিন্তু আসলে সত্যিকার অর্থে আকৃষ্ট হবে না। আরেকটা বিষয় রয়েছে, দেখেন সুদের হার বর্তমানে যে 15-16% বর্তমানে রয়েছে, যেটা লেন্ডিং রেট বর্তমানে রয়েছে, এরকম একটি অস্বাভাবিক লেন্ডিং রেট দিয়ে আপনি আসলে সত্যিকার অর্থে আপনার বাংলাদেশের শেয়ার বাজার কিন্তু একদম গলা টিপে মেরে ফেলার মতো কিন্তু একটি অবস্থা। একটা কারণে আপনার কাছে একজন বিনিয়োগকারী হিসাবে একটা স্পষ্ট একটা প্রশ্ন থাকবে, আপনি কি একটি স্বনামধন্য ব্যাংকে একদম ফিক্সড ইনকামে কি আপনি বিনিয়োগ করবেন, নাকি আপনি বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগ করবেন যেখানে দরপতন হতে পারে আবার উত্থানও হতে পারে। তো এমন একটি বাস্তবতা কিন্তু স্বাভাবিকভাবে একদম সাধারণ বিনিয়োগকারী কিন্তু আপনার ফিক্সড ডিপোজিট স্কিমগুলোতে চলে যাচ্ছে। আবার অপরদিকে উচ্চ সুদের হারের কারণে কিন্তু আজকে যেহেতু আমাদের মূল্যস্ফীতি এখন পর্যন্ত আমরা আপনার 6% বা 5.5%তে যেটা আমাদের লক্ষ্যমাত্রা ছিল, এবং বর্তমান অর্থ বছর যে লক্ষ্যমাত্রা আছে, সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে যে আপনি কিন্তু দীর্ঘমেয়াদের জন্য কিন্তু আপনি এত উচ্চ সুদের হারে রেখে কিন্তু আপনার ব্যবসায়িক সাফল্য কিন্তু আপনি অর্জন করতে পারবেন না। আপনি 15-16% কম্পাউন্ড ইন্টারেস্ট রেটে কিন্তু আপনার দেখা যায় যে 5 বছর পরে কিন্তু দ্বিগুণ ঋণ পরিশোধ করতে হচ্ছে। অর্থাৎ যে 100 কোটি টাকা ঋণ নিচ্ছে, সে 5 বছর পরে কিন্তু তার 200 কোটি টাকা ফেরত দিতে হচ্ছে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা যদি ব্যবসা বাণিজ্য যদি মুনাফাই না রাখতে না পারে, তাহলে কিন্তু আসলে সত্যিকার অর্থে পুঁজিবাজারে লিস্টিং তো দূরের কথা বা ডিভিডেন্ড তো দূরের কথা, এই ব্যবসাগুলো কিন্তু সত্যিকার অর্থে আস্তে আস্তে কিন্তু একদম বিঘ্নিত হয়ে যাবে, এবং একই সাথে কিন্তু মুনাফা কিন্তু অর্জন বা ধরে রাখতে কিন্তু পারবে না। তো আমার প্রস্তাবনা থাকবে যে নীতিমালা যদি প্রণয়ন করতে হয়, এটা শুধুমাত্র খালি শেয়ার বাজারের ভিত্তিতে আপনি ফোকাস করে কোনোভাবে করার কোনো সম্ভাবনা নেই। আমাদের টার্গেটটা রাখতে হবে, সেটা হচ্ছে মূল টার্গেট, যেটা আমি মনে করি, যেটা হচ্ছে বাংলাদেশের যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা এবং একটি ব্যবসায়িক পরিবেশ যদি আমরা নিশ্চিত করতে না পারি, এবং দেখবেন এখানে একটা বড় বিষয় হচ্ছে আপনার প্রপার্টি রাইটস এর জায়গায় যদি আপনি সঠিক আইন প্রণয়ন যদি আপনি না করেন, এবং প্রণয়ন করে যদি আইন প্রয়োগ যদি আমরা না দেখতে পারি, সাধারণ বিনিয়োগকারী কোনোদিনও বাংলাদেশের শেয়ার বাজারের সাথে সংশ্লিষ্ট হবে না। আমি S&P 500 বা ইউএস স্টক এক্সচেঞ্জ, ন্যাসড্যাক বা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ বা হংকং স্টক এক্সচেঞ্জ, এগুলো এত বড় বড় এক্সচেঞ্জের কথা বলছি না আমি, কিন্তু আমাদের অনেক প্রতিবেশী দেশও আছে। এমনকি পাকিস্তানের স্টক এক্সচেঞ্জ যদি দেখেন, ইন্ডিয়ান স্টক এক্সচেঞ্জ, আপনার মুম্বাই স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে আমাদের সাউথ এশিয়ান অনেক স্টক এক্সচেঞ্জ আছে, যাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির সাথে কিন্তু আমরা সরাসরি একটি স্টক মার্কেটে একটি রিফ্লেকশন দেখতে পারি। তো মূল কথা হচ্ছে আমাদের মূল ম্যাক্রো ইকোনমিক যেই আপনার সিম্পটোম্যাটিক যে টেন্ডেন্সি গুলো আছে, সেটার প্রতিফলন কিন্তু আসলে ক্যাপিটাল মার্কেটে ঘটতে দিতে হবে, এবং আর্টিফিশিয়ালি কোনো ধরনের ইনফ্লেটেড কোনো ইন্ডেক্স বা আর্টিফিশিয়ালি কোনো ইনফ্লেটেড কোনো স্টক প্রাইস বা কোনো পলিটিক্যাল অবজেক্টিভ অর্জন করার জন্য যদি আমাদের কোনো ধরনের ম্যানিপুলেশন করা হয় বা কোনো ধরনের রিইনভেস্টমেন্টের জন্য ব্যবসায়ীদের চাপ প্রয়োগ করা হয়, সেটা কিন্তু আপনি সাময়িক সময়ের জন্য করতে পারবেন, কিন্তু দীর্ঘমেয়াদের সময়ের জন্য কিন্তু আপনি কোনোদিন করতে পারবেন না। এবং দেখবেন বিদেশি বিনিয়োগকারী, আমরা দেখেছি 2023-2024 সালে কিন্তু ব্যাপক বিনিয়োগ, কিন্তু বিশেষ করে সাউদি ফ্যামিলি গুলো কিন্তু বাংলাদেশ থেকে ব্যাপক অর্থ কিন্তু দেখা যায় কিন্তু তারা বিদেশে নিয়ে গেছে। মূল কথা হচ্ছে যে আমাদের কারেন্সি স্টেবিলিটিটা এখন অত্যন্ত জরুরি। আপনি দেখবেন 86 টাকাতে $1 যখন আপনার মূল্য ছিল 86 টাকা, আর এখন যখন হলো 125 টাকার কাছাকাছি, এটা ভবিষ্যতে যদি 150, 170, 180 বা 200 টাকা যেটা আমরা পাকিস্তানে হতে দেখেছি, এরকম একটি পরিস্থিতি গেলে কিন্তু বর্তমানেও যে বিনিয়োগটা বর্তমানে বাংলাদেশে রয়েছে, আপনি যদি 20% মুনাফা দেন, কিন্তু কারেন্সি ডিপ্রিসিয়েশন যদি আপনার 30% হয়, আপনার ইন্টারন্যাশনাল ইনভেস্টর অনুযায়ী কিন্তু আপনার নেট নেগেটিভ 10% রিটার্ন কিন্তু আপনার এসেছে। তো এখানে কিন্তু কোনো ইনফর্মড ইনভেস্টর কিন্তু আসলে সত্যিকার অর্থে এখানে আসবেন। আরেকটা বিষয় যেটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সাধারণ বিনিয়োগকারীকে যেটা আমি মনে করি যে আসলে সত্যিকার অর্থে ভুল বিভ্রান্তমূলক বিনিয়োগ করানো হয়, সেখান থেকে আমি মনে করি দূরে থাকা উচিত। যে আজকে হঠাৎ করে যদি আমরা বলে থাকি যে হঠাৎ করে আমাদের এখন বর্তমানে শেয়ার বাজার উত্থান হচ্ছে, আপনারা সবাই বিনিয়োগ করতে আসেন, পরিবেশ এখন একটি নিরপেক্ষ, একটা অবাধ একটা পরিবেশ বর্তমানে রয়েছে, যেখানে বিনিয়োগযোগ্য একটি পরিবেশ রয়েছে, সেটাও আমি মনে করি যে আসলে সাধারণ বিনিয়োগকারী, যেটা আমি মনে করি রিটেল ইনভেস্টর প্রায় 70-75% মানুষ এখানে রিটেল ইনভেস্টর যারা রয়েছে, তাদের সাথে আমি মনে করি এটা অন্যায় হবে, বেইনসাফ হবে। আর মূল কথা হচ্ছে যে আমাদের অল্টারনেটিভটা, যতক্ষণ পর্যন্ত আমার বিশ্বাস যে আপনার সুদের হার কমে না আসবে, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদের জন্য আমি মনে করি যে শেয়ার বাজারে